ব্রিফকেসে 5 লাখ টাকা ছিল। তার জন্য আমার বিন্দুমাত্র দুঃখ নেই, শুধু মেয়েটার চিকিৎসার কাগজপত্রগুলো যদি ফেরত পেতাম, মানে এর আগে যারা ওর চিকিৎসা করেছে সেই রিপোর্টগুলো যদি আপনাকে দেখাতে পারতাম। এতটা উতলা হবেন না মিস্টার চৌধুরী। স্যার, ঢাকা শহরের প্রতিটা অলিতে গলিতে পুলিশ যেভাবে অভিযান চালাচ্ছে, তাতে আমার মনে হচ্ছে ব্রিফকেস উদ্ধার হবেই। তাই যেন হয় ম্যানেজার সাহেব। স্যার, ফাইল না, আজ আর দেখবো না। জি স্যার। ফাইলগুলো আমার চেম্বারে নিয়ে রেখে দিও স্যার। আর হ্যাঁ, বায়াররা এলে বলে দিও আজ আমি অফিসে যাব না। ওকে স্যার, ওকে। চলো মুশতাক। বলছিলাম কি স্যার, নীলা সারাদিন একা একা ঘরে থাকে, যদি অনুমতি দেন তো আমি এসে মাঝে মধ্যে ওকে সঙ্গ দিতে পারি। প্রয়োজন মনে করলে নিশ্চয়ই বলবো। থ্যাংক ইউ। চলো মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার মেয়েকে দেখে যতটুকু বুঝতে পেরেছি, প্রচন্ড মানসিক আঘাতে এই অবস্থা হয়েছে। ইটস এ কেস অফ সাইকোসোমাটিক ডিসঅর্ডার। অল্পের উপর দিয়ে গেছে। এইসব ক্ষেত্রে পেশেন্ট অনেক সময় স্মৃতিও হারিয়ে ফেলে। আপনার মেয়ের কি হয়েছিল বলুন তো? বলি তাহলে। আমি একটা এতিম ছেলে পেলেছিলাম। ছেলেটির নাম আরজু। আমার বাড়িতেই সে আশ্রিত ছিল। ভীষণ মেধাবী, শিক্ষা দীক্ষা জ্ঞানে গুণে ও কারুর চেয়ে কম ছিল না। আমার নিজের কোনো পুত্র সন্তান ছিল না বলে আরজুকে আমি আমার ছেলের মতো করে মানুষ করেছিলাম। আমার মেয়ে নীলা ছেলেটিকে খুব ভালোবাসত। আমিও ভেবেছিলাম একমাত্র মেয়ে আমার, পরের ঘরে তো একদিন দিতেই হবে। তাই মেয়ে যাতে পর হয়ে না যায় সেই জন্য আরজুর সাথে বিয়ে দিয়ে এই বাড়িতেই মেয়েকে সুখী দেখতে চেয়েছিলাম। ওরা কখনো একে অপরকে ছেড়ে থাকতে পারত না। মনে হতো ওরা যেন এক বৃন্তে দুটি ফুল। কি হয়েছে নীলা? এ কি, তোমার চোখে পানি? আরজু, তোমাকে ছেড়ে একা থাকার কথা আমি কল্পনাও করতে পারি না। আর সেই তুমি আমাকে ছেড়ে 3 বছরের জন্য দূরে চলে যাবে। এতটা দিন আমি। রাগ করো না নীলা, তোমাকে ছেড়ে একা থাকতে আমারও খুব কষ্ট হবে, কিন্তু কি করব বলো? আঙ্কেলের ইচ্ছা বিদেশ থেকে হায়ার এডুকেশন নিয়ে আসি, তারপর ফিরে এলেই তো ধুমধাম করে তোমার আমার বিয়ে হবে। কথা দাও, প্রতিদিন একবার করে আমার সাথে তুমি ফোনে কথা বলবে। একবার নয়, অনেকবার। কথা দিলাম। আরজু। নীলা, হ্যালো আরজু। জি না, আমি অফিস থেকে ম্যানেজার বলছি। স্যারকে একটু দেয়া যাবে? রাবিশ, সব সময় স্যারকেই যদি দরকার হয় তাহলে আপনারা আছেন কিসের জন্য? জি মানে আহা, রাগ করো না কেন মামনি। রাগ করব না? যাবার আগে আরজু আমাকে কথা দিয়েছিল প্রতিদিন একবার করে আমার সাথে ফোনে কথা বলবে। পৌঁছানোর পর 7 দিন সে তার কথা রেখেছে। এরপর আর কোনো খবর নেই। দেখতে দেখতে 1 মাস পার হয়ে গেল। চিন্তা করো না মা, হয়তো লেখাপড়া নিয়ে ব্যস্ত আছে। তাছাড়া আরজু ফোন করলে তো তোমার ফোন করবে। ওয়ালাইকুম আসসালাম। তুমি? স্যার, অফিসের ঠিকানায় একটা রেজিস্ট্রি চিঠি এসেছে, তাই দিতে এলাম। এই নিন। ঠিক আছে, তুমি যাও। জি, আসসালামু আলাইকুম। এটা তো আরজুর কই চিঠি। দেখি। নীলা, এতদিন তোমার সঙ্গে আমি ভালোবাসার অভিনয় করেছি। তোমার সঙ্গে প্রতারণা না করলে বিদেশে মাটিতে আমি পা রাখতে পারতাম না। এখানে এসে লন্ডনের একটি সুন্দরী মেয়েকে আমি বিয়ে করেছি। চিঠির সঙ্গে আমাদের দুজনের একটি ছবি তোমাকে উপহার হিসেবে পাঠালাম।
না 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 এমন করছিস কেন মা কি হয়েছে বল মা হাত কান্নাকাটি করছিস কেন বল না আমাকে কি হয়েছে নীলা এই নীলা শান্ত আমাকে বল কি হয়েছে বল কি বলো বলো নীলা কি বলো বলো কি হয়েছে বলো আমার মামনি তারপর থেকে মেয়েটা আমার কেমন যেন হয়ে গেল ঠিক মতো খায় না ঘুমায় না কারোর সাথে ভালো করে কথাও বলে না বড় বড় ডাক্তার দেখিয়েছি আপনার পরামর্শ অনুযায়ী মাঝে মাঝে চেঞ্জও নিয়ে যাচ্ছি কিন্তু কোনো পরিবর্তনই হচ্ছে না ডোন্ট ওয়ারি মিস্টার চৌধুরী, আপনার মেয়েকে সারিয়ে তোলার ব্যবস্থা আমি করব। আপনি আমার শেষ ভরসা ডাক্তার সাহেব যে মেডিসিন আমি নীলাকে দিয়েছি তার রিঅ্যাকশন চলতে থাকবে সারা জীবন। পৃথিবীর কোন ডাক্তার ওকে ভালো করতে পারবে না। সত্যি তোমার জবাব নেই মামা। হিটলার যদি বেঁচে থাকতো তোমার শয়তানি বুদ্ধির বহর দেখে লজ্জায় আত্মহত্যা করত। কম্পিউটারে এমন ভাবে কম্পোজ করেছো দেখে বোঝার উপায় নেই আসল না নকল। সব জিন বাবুলের কেরামতি। হ্যাঁ, জিন বাবু মানে? আরে সিনেমার পোস্টার বানায় অক্ষয় কুমারের ঘাড়ে শাকিব খানের মাথা, বিপাশা বসুর ঘাড়ে অপু বিশ্বাসের মাথা। কাজ করে ভালো কিন্তু কথা বলে একটু বেশি। এটা দেখো তো কেমন হয়েছে। এ কি মামা, আমার সঙ্গে নীলা? আরে গাধা, নীলার মতো আরজুর মনেও আমি দাগা দিয়েছি যাতে ও আর কোনো দিন দেশে ফিরে না আসে। ওই ছবিটা আরজুর কাছে পাঠিয়ে লিখে দিয়েছি তোর সঙ্গে নীলার বিয়ে হয়ে গেছে। রিয়েলি মামা, ইউ আর গ্রেট। গ্রেট তো বটেই। চৌধুরী যত চেষ্টাই করুক, যে আগুনে নীলা জ্বলে পুড়ে মরছে সে জ্বালা জুড়িয়ে দেয় এমন কোন ওষুধ দুনিয়ার কোথাও পয়দা হয়নি। এই দোস্ত দেখ দেখ, নয়া মক্কেল লড়াই। কেমন আছেন মিয়া ভাই? আরে আপনারে কইতাছি। আমি মিয়া ভাই না, আমার নাম মধু। মধু? আপনি মধু আর আমরা মৌমাছি। আপনার হাতে দেখি। দেখছো না বাক্স? চোরেরা চুরি করে নিয়ে যাচ্ছিল, পুলিশের তারা খেয়ে এটা ফেলে পালিয়েছে। 3 দিন ধরে এর মালিককে আমি খুঁজে বেড়াচ্ছি, কোথায় পাই বলতে পারো? এই যে আমি, এই ব্রিফকেস আমার, দাও। না না, তুমি মিথ্যে বলছো। তোমার জিনিস হলে তুমি দেখা মাত্রই চিনতে পারতে। মিথ্যে বলা আমি একদম পছন্দ করি না। যাও 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 যাও। আবে ওই কাউলা কয় কি ব্রিফকেস দিবি কিনা ক? না, আমি দেবো না। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছাড়ো, ছাড়ো, ছাড়ো বলছি, ছেড়ে দাও। ওই শালারে পালাচ্ছিস কেন? বাক্স নিবি না? আয়।
শালার বাক্স, তোমার জন্য আমার জীবনটাই শেষ। ঢাকা শহরে এসে মারামারি করতে হলো। আশরাফ চৌধুরী, সড়ক নম্বর 7, বাড়ি নম্বর 37, গুলশান 1, ঢাকা। নীলা, খেয়ে নাও মা, খেয়ে নাও। আমি খাবো না, কিচ্ছু খাবো না। আমার সামনে থেকে এগুলো নিয়ে যাও। আমার কিচ্ছু ভালো লাগছে না, যা বলছি। এই, তোমরা এখন যাও, দাঁড়িয়ে যাও, আছো কেন? যাও, যাও, যাও। যাও, যাও। শান্ত হও মা, শান্ত হও। না খেয়ে খেয়ে তোমার শরীরের কি অবস্থা হয়েছে দেখেছো? ঠিক মতো খাওয়া দাওয়া না করলে তুমি বাঁচবে কিভাবে? আমি বাঁচতে চাই না ড্যাডি, আমি বাঁচতে চাই না। তুই যদি ছেলে মানুষের মতো এরকম করিস, তাহলে তোর ডাক্তার আঙ্কেল কি মনে করবেন বলতো? কিচ্ছু মনে করব না। আমার মামনি যখন খুশি কাঁদবে, যখন খুশি হাসবে। ইচ্ছা হয় খাবে, না হয় না খাবে। তুই কি করে বাড়িতে ঢুকলি বল? ছাড়ো, বল কি করে ঢুকলি? ছাড়ো আমাকে। কিরে, কি ব্যাপার? ছাড়ো বলছি। কথা বলছিস না কেন? হ্যাঁ? তোমাদের বল। মালিককে ডাকো। তোকে থানায় নিয়ে যাবো, চল। চল। থানায় নিয়ে যাবে? মামা বাড়ি আবদার? এই, আমি কি চোর না ডাকাত? হ্যাঁ, চোর না ডাকাত, থানা গেলে টের পাবি। কার পারমিশন নিয়ে তুই এ বাড়িতে ঢুকেছিস বল? পারমিশন কোথা থেকে নিতে হয় তা আমি জানি না। গেট খোলা ছিল, আমি ঢুকে পড়েছি। এই, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো বলছি। এই, কি হয়েছে? দেখুন না স্যার, এই বাক্সটা আমি বাড়িতে দিতে এসেছি, আর এই বেটারা বলে আমি নাকি চোর। এই তো আমার ব্রিফকেস। হ্যাঁ, টাকা পয়সা কাগজপত্র সবই তো ঠিক আছে, কিচ্ছু খোয়া যায়নি। আপনার নাম আশরাফ চৌধুরী? হ্যাঁ। যাক বাবা, বাঁচা গেল। আজ 3 দিন ধরে ওটা নিয়ে আমি পথে পথে ঘুরে বেড়াচ্ছি। এটা তুমি কোথায় পেলে? ডাস্টবিনে 3 জন চোর ফেলে গেছিল। জানেন স্যার, একদল গুন্ডা না বাক্সটা আমার থেকে কেড়ে নিতে চেয়েছিল। ওদের সঙ্গে আমার অনেক মারামারি হয়েছে। আমিও না মার খেয়েছি। গা এখনো ব্যথা করছে। কে তুমি বাবা? আমি বাবা না, আমার নাম মধু। গায়ক হওয়ার জন্য আমি শহরে এসেছি। সবাই বলে আমি নাকি খুব ভালো গান গাই। স্যার, শুনবেন আমার গান? আমার গান শুনে গ্রামের লোক একেবারে পাগল হয়ে যায়। তাহলে শুনুন। না থাক, শরীরটা না খুব দুর্বল লাগছে। 3 দিন আমি কিছু খাইনি তো। যখনই খিদে পেয়েছে না, তখনই কলের পানি খেয়ে থেকেছি। শুধু পানি থেকে আর খিদে মেটে? ব্রিফকেসে তো অনেক টাকা ছিল, সেই টাকা দিয়ে তো তুমি খাবার কিনে খেতে পারতে। আপনি আসলে ভীষণ বোকা। জানেন না, পরের টাকা না বলে কখনো নিতে নেই। এটা আমার বাবা আমাকে শিখিয়েছে। জানেন, আমার বাবাও না মস্ত বড় গায়ক ছিলেন। একদিন সেই যে শহরে এলেন, আর বাড়িতে ফিরে যাননি। বাবার জন্য না আমার মা খুব কাঁদেন। আমার ভীষণ খিদে পেয়েছে, আমি যাই। সেই ভালো। এই নোংরা পোশাক পরে বেশিক্ষণ এখানে থাকলে পুরো বাড়িটাই নোংরা হয়ে যাবে। এই নাও, হোটেলে খেয়ে নিও। জয়নাল, টাকা দিয়ে তুমি ওর সততার দাম দিতে চাইছো? ওই নোংরা পোশাকের অন্তরালে সুন্দর একটা পবিত্র মন লুকিয়ে আছে, যা কখনো টাকা দিয়ে কেনা যায় না। রহমত। জি হুজুর। মধুর খাবারের ব্যবস্থা করো। যাচ্ছি। মধু, তুমি খাবে, এসো। সব আমি একা খাবো? হ্যাঁ, খাবে, বসো। চেয়ার টেবিলে বসে তো আমি খেতে পারবো না। আমার তো মাটিতে বসে খাওয়ার অভ্যাস। ঠিক আছে, আমি নিচে বসে খাই।
চলো, টেবিলে বসে কিভাবে খেতে হয় তোমাকে শিখিয়ে দিচ্ছি। আমিও তোমার সাথে খাবো। চলো চলো। বসো। কি হলো? খাও খাও। কি দেখছি? আপনার মেয়ে প্রাণ খুলে হাসছে, খাচ্ছে, সব প্রবলেম সলভ হয়ে গেছে। চৌধুরী সাহেব, এক কাজ করুন, যেভাবেই হোক ছেলেটাকে কিছুদিনের জন্য এখানে রেখে দিন। কিছুদিন কেন, ও যদি থাকে ওকে সারা জীবনের জন্য রেখে দেবো। মধু আমার বাবা, তুই ফিরে আয় বাবা। একটু শান্ত হও খালা, একটু শান্ত হও। তুমি এমন করলে তো অসুস্থ হয়ে পড়বে, মারা যাবে। কোন খোঁজ পেলি রতন ভাই? না, মধুর বাপু একদিন এভাবে চলে গিয়েছিল, সংসার ছেড়ে কোন অভিমানে সবাই কৃষ্ণা, এভাবে চলে কৃষ্ণা, যায়। কৃষ্ণা, মধু আমাদের সবার সঙ্গে লুকোচুরি খেলছে। তুই চিন্তা করিস না মা, মধু আসবে, নিশ্চয়ই আসবে। গ্রামের যারা শহরে যাতায়াত করে প্রত্যেককে আমি বলে দিয়েছি, মধুকে দেখা মাত্র যেন ধরে নিয়ে আসে। ড্যাডি, এই ড্যাডি, একটু দাঁড়াও না। ম্যানেজার সাহেবকে দর্জির দোকান থেকে লোক আনতে বলেছিলে, ওনারা এসে বসে আছে, কিন্তু যার মাপ নিতে হবে সেই মধুকেই তো কোথাও খুঁজে পাচ্ছি না। মধুকে এক নজর না দেখলে আমার কিচ্ছু ভালো লাগে না। এত চিন্তা করছো কেন? এ বাড়িতে ও নতুন, আছে হয়তো কোথাও, যাও খুঁজে দেখো, যাও যাও বেটা যাও। মধু, তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। এখানে দাঁড়িয়ে কি করছিলে? ইয়ে, আপনার কাছে এসেছিলাম মেম সাহেব। আবার মেম সাহেব? তোমাকে বলেছি না আমাকে মেম সাহেব বলে ডাকবে না, আর আপনি করেও বলবে না। শোনো, আপনজনকে আপনি করে বলতে নেই, সব সময় তুমি করে বলবে, কেমন? জি। অমন করে তাকিয়ে কি দেখছো? স্বপ্ন। আশ্চর্য মানুষ তুমি, চোখ মেলে তাকিয়ে তাকিয়ে স্বপ্ন দেখা যায়। তোমার স্বপ্নের কথা আমাকে বলবে না? আজ না, সময় হলে সব বলবো। যদি না বলো তাহলে ভাববো তুমি আমাকে একটুও ভালোবাসো না। কি বলবো, তুমিই তো আমার স্বপ্ন। চলো, তোমার কাপড়ের মাপ নিতে দর্জির দোকান থেকে লোক এসেছে। আমি তো কাপড় পরেই আছি। আরে এটা তো হাফ প্যান্ট, এখন থেকে ফুল প্যান্ট পরতে হবে, ড্যাডির অর্ডার। চলো। যেই মেয়ে হাসতে ভুলে গিয়েছিল, কথা বলতে ভুলে গিয়েছিল, সেই মেয়ে আজ আমার স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। ডাক্তার কবিরাজ দিয়ে যা সম্ভব হয়নি, ওই ছেলে একাই তা সম্ভব করেছে। বিপদের দিনে মধুকে পেয়েছিলাম বলেই বলছিলাম কি স্যার, শত হলেও মধু যুবক ছেলে, বোকা বলদ যাই হোক, ওকে বাড়িতে রাখার দরকার কি? না মানে বলছিলাম যে ঘি আর আগুন পাশাপাশি থাকলে। জয়নাল, অনধিকার চর্চা আমি পছন্দ করি না। এসো। হ্যাঁ? দাদি, এই তো পেয়েছি। এসো। এসো মধু, এসো। কোথায় ছিলে তুমি? নীলা তো তোমাকে খুঁজে খুঁজে হয়রান।
মধু আমার ঘরে ছিল ড্যাডি। তা তো থাকবেই, কারণ মধু তোমাকে খুব পছন্দ করে। মধু, তোমাকে কিন্তু এই পোশাকে ভালো লাগছে না বাবা। আজ থেকে তুমি নতুন নতুন পোশাক পরবে। ওই যে দর্জি এসেছে, তুমি মাপটা দিয়ে এসো। যাও। এসো। সোজা হয়ে দাঁড়িয়ে হাত উঁচু করুন। জি। এক হাত না দু হাত? জি। দেখি নেব কিভাবে? নড়াচড়া করো না। কি করবো, কাতুকুতু লাগে তো। পুরুষ মানুষের উপরে কাতুকুতু আছে নাকি? আছে না? না নাই। দেখি তো, দেখি তো। না না, এইটা কি? কেমন লাগে? কাতুকুতু লাগে? ওঠো। কি বিপদ। আস্তে। চলো, আজ আমরা অনেক জায়গায় ঘুরবো, ঠিক আছে? হাঁটতে পারছি না তো, জুতাটা খুলে রেখে আসি। আরে না না, এখন থেকে সব সময় তোমাকে ফিটফাট থাকতে হবে, না হলে আমার পাশে তোমাকে একদম মানাবে না। চলো। কি বিপদ রে বাবা, কেমনে নামবো? আস্তে, দাঁড়াও আমি ধরছি। আসো। পড়ালো আস্তে। কেমন লাগে টাইটটাই। হ্যাঁ ঠিক আছে তো, সাবধানে। তুমিও হাঁটতে পারো না, আমিও হাঁটতে পারি না। ধ্যাত, আমি কি জানতাম পা পিছলে পড়ে যাব? পড়তে দিলাম কোথায়? আমি নিজে পড়ে গিয়ে তোমাকে বুকে নিয়ে নিলাম। সত্যি মধু, তুমি ভীষণ ভালো। আর তুমি বুঝি খারাপ? আমিও ভালো, তবে তোমার মতো না। তুমি আমার কাছে থাকলে একদিন আমিও তোমার মতো ভালো হয়ে যাব। চিরদিন থাকবে আমার কাছে? হ্যাঁ। এই তো আমার গুড বয়। চলো। চলো। খুব ভালো লাগছে। কোথায় নিয়ে যাচ্ছে আমাকে আজকে? এই যে ড্রাইভার ভাই, গাড়িটা রাখেন। একটু পিছে যান তো, পিছে। কি হয়েছে? কেমন আছেন চাচা? ভালো। আমাকে চিনতে পারেননি? না। ওই যে আমি একদিন পানি খাচ্ছিলাম, আপনি আমাকে অর্ধেক রুটি দিয়েছিলেন, মনে নেই? কারে কি কম স্যার, এর জীবনের কথাই মনে নাই। মানে বাসের লগে ধাক্কা খায়া মরতে বইছিল, পুলিশ তারা হাসপাতালে নিয়ে যায়। আমি ওই হাসপাতালের ঝাড়ুদার ছিলাম। তারপর কি হলো? অনেকদিন অজ্ঞান হয়ে আসিল। জ্ঞান ফেরার পর সে তার স্মৃতিশক্তি হারায় ফেলায়। কথ্য নাইছে কি নাম কিছুই কইতে পারে না। সে কি, উনার আত্মীয় স্বজন কেউ আসেনি? ছেলে মেয়ে বউ? না, কেউ আহে নাই। আমিও রিটায়ার করলাম, তখন থেকে আমার লগে আছে। দুইজনে ভিক্ষা শিক্ষা করি, খাই, এইভাবেই দিন চলে যাইতেছে। আহারে, কার স্বামী কার বাবা কে জানে। নীলা, 100 টাকা দাও তো। এই নাও। এটা রাখুন চাচা। আহা, রাখুন না। আসি, চলো। এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? কিছু না, হঠাৎ আজ মার কথা খুব মনে পড়ছে। মাকে নিয়ে এসো না। আনবো, আর কয়েকটা দিন যাক, নিজেকে আগে দাঁড় করিয়ে নেই। একটা খুশির খবর আছে, আগামী শুক্রবার আমাদের বাড়িতে একটা ডিনার পার্টি রাখা হয়েছে। তুমি থাকবে চিফ গেস্ট। আমি? হ্যাঁ, তোমার কারণে আমি সুস্থ হয়ে গেছি তো, সেই খুশিতে ড্যাডি এই সিদ্ধান্ত নিয়েছে। জানো, ড্যাডি ওই পার্টিতে কয়েকজন মিউজিক ডিরেক্টর ও ক্যাসেট কোম্পানির মালিকদের ডেকেছেন তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেবার জন্য। আমার সঙ্গে? কেন? বোকা কোথাকার, তোমাকে গায়ক হতে হবে না, ওই দিন কিন্তু তোমাকে গান গাইতে হবে। চলো নিচে চলো। চলো। বিউটিফুল। লাখ টাকা দামের হীরের আংটি, বিউটিফুল তো হবেই। আগামীকাল নীলার সুস্থতা উপলক্ষে ডিনার পার্টি, মনে আছে তো? আছে।
পার্টিতে গিয়ে সকলের অগোচরে নীলার হাতে আংটিটা পরিয়ে দিয়ে বলবি আই লাভ ইউ। পারবি না? পারবো মামা, পারবো, নিশ্চয়ই পারবো। ভেরি গুড, শাবাশ। সরি, যানজটের কারণে আসতে দেরি হয়ে গেল। ইটস ওকে, নো প্রবলেম, বসুন। থ্যাংক ইউ। আজকের ওয়েদারটা ভেরি নাইস, পরিবেশটাও চমৎকার। মামা, আংটিতে পরিয়ে দিয়ে বলি আই লাভ ইউ। চুপ কথা বাচ্চা, দেখছিস না ওর বাপ বসে আছে? পরে পরে হবে। লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনারা জানেন আমার একমাত্র মেয়ে নীলা দীর্ঘদিন অসুস্থ থাকার পর এখন সুস্থ জীবনে ফিরে এসেছে। আর যার কারণে এটা সম্ভব হয়েছে সে হলো এই মধু। মধুর কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি জানি সব ঋণ শোধ করা যায় না, তবুও আজ আমি আপনাদের সবার সামনে ওয়াদা করছি, মধু আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দেব। মধুর একটা স্বপ্ন আছে, সে একদিন বড় গায়ক হবে। আমি আপ্রাণ চেষ্টা করব তাকে বড় গায়ক বানানোর জন্য। আজকের অনুষ্ঠানে বাংলাদেশের একটি বিখ্যাত অডিও ভিডিও কোম্পানির মালিক মিস্টার সাজ্জাদ সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। তাই আমি অনুরোধ করছি মধুকে একটি গান গেয়ে শোনাবার জন্য। যাও মধু, যাচ্ছি। যাও। ইয়েস, মধুর কণ্ঠে জাদু আছে। ছেলেটি আসলেই বিস্ময়কর প্রতিভা, একেবারে গানের জগতের সম্রাট। সম্রাট, সম্রাট, সম্রাট। ইয়েস, এই সম্রাট নামে আমি ওর গানের অ্যালবাম বের করব। নামটা ভালো স্যার। আমাদের কোম্পানি থেকে ওর সিডি বের করে সবাইকে আমি তাক লাগিয়ে দেব। চুপ করো, মাত্র 3 মাস আমি ব্যবসার হিসাব কিতাব দেখি না, তার মধ্যে এত অনিয়ম। না মানে বলছিলাম কি স্যার, কোনো কথা আমি শুনতে চাই না। আগামী 7 দিনের মধ্যে সমস্ত স্টেটমেন্ট আমার রেডি চাই। যাও যাও। জি স্যার, জি। হ্যালো, ও হ্যাঁ পাঠিয়ে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। থ্যাংক ইউ। আপনার না গতকাল আসার কথা ছিল? মধুর গানের ব্যাপারে এত ব্যস্ত রয়েছি যে সময় করতে পারছি না। 2 দিনের মধ্যে রেকর্ডিং শুরু করব। গুড, ভেরি গুড। মধুর নাম দিয়েছি সম্রাট, আপনার আপত্তি নেই তো? না না, আপত্তি থাকবে কেন? আমার বিশ্বাস একদিন মধুই হবে এদেশের সঙ্গীত সম্রাট। আর সেদিন সবচেয়ে বেশি খুশি হবে আমার নীলামা। মধু অলরেডি ওর মায়ের কাছে দোয়া চেয়ে চিঠিও পাঠিয়েছে। ছাড়া কি লিখেছে পড়। হ্যাঁ, তাড়াতাড়ি পড়ো না। পড়তাছি পড়তাছি। মা, আমার সালাম নিও। তোমার উপর অভিমান করে আমি ঢাকা শহর চলে এসেছিলাম। শহরে এসে আমি বাবার স্বপ্নকে সার্থক করেছি। তোমার দোয়ায় তাড়াতাড়ি আমি বড় গায়ক হতে চলেছি। আমার গান শুনে সবাই আমাকে বড় শিল্পীর মর্যাদা দিয়েছে। এখন আমি শুধু মধু নই, আমি সম্রাট। সম্রাট? থামলি কেন? পড়। পটাশি, অল্প দিনের মধ্যেই আমার গান রেকর্ডিং হবে। আমার প্রথম গান হবে বাবার লেখা ও সুর করা সেই প্রিয় গানটা, যে গান বাবা হৃদয় দিয়ে গাইতো। তুমি আমাকে দোয়া করো মা, ইতি তোমার মধু। তুমি কাঁদো না খালা, আমি নিজে ঢাকায় গিয়ে মধুর নিয়ে আমো। তাই যা রতন, মধু ফিরে এলে আমি আর দেরি করব না। তৃষ্ণার সাথে ধুমধাম করে বিয়ে দেব। কি রে তৃষ্ণা, বিয়ার কথা শুই না লজ্জা একেবারে রঙিন হয়ে উঠলি যে।
ইয়া আল্লাহ, তুমি দয়ার সাগর, তুমি মধুকে বড় গায়ক বানিয়ে দাও, গায়ক বানিয়ে। কি ব্যাপার, কোথায় নিয়ে এলে? আরে এসো না, ভেতরে এসো। আমার ছবি এখানে কেন? আমার ফ্ল্যাটে তোমার ছবি থাকবে না তো কার ছবি থাকবে? তোমার ফ্ল্যাট? হ্যাঁ, এটা আমি ভাড়া নিয়েছি, এখন থেকে আমি এখানেই থাকবো। না মধু, তুমি আমাদের কাছেই থাকবে। তোমাকে ছেড়ে আমরা থাকবো কি করে বলো? জানি নীলা, তুমি মুখে না বললে আমি বুঝতে পারি তুমি আমাকে কতখানি ভালোবাসো। কি হলো, কথা বলছো না কেন? না মানে, গ্রাম থেকে মাকে নিয়ে আসবো তো, সেই জন্য ফ্ল্যাটটা ভাড়া নিয়েছি। মা বুঝি আমাদের বাড়িতে থাকতে পারবেন না? আমার মাকে তুমি মা বলে ডাকলে? হ্যাঁ ডাকলাম। ছেলেবেলায় আমি যখন মাকে হারাই, তখন আমি ভালো করে কাঁদতেও শিখিনি। বুঝতে পেরেছি তোমার মায়ের ভাগ তুমি আমাকে দিতে চাও না। না নীলা, যেদিন থেকে তুমি আমাকে আপন করে নিয়েছো, সেদিন থেকে মায়ের অর্ধেক অংশীদার তুমিও হয়ে গেছো। তাহলে? না মানে, এখানে এসে মা যখন জানবে আমি পরের বাড়িতে আশ্রিত। পরের বাড়ি? এই কথা তুমি বলতে পারলে? আর বলবে নাই বা কেন? আমি তোমার কে? আমাকে ছেড়ে তুমি যদি চলে আসো, তাহলে আবার আমি আগের মতো হয়ে যাব। এমন কথা আর কখনো বলবে না নীলা। আমি কি এখনো ছোট আছি যে সারাদিন মায়ের আঁচলের নিচে বসে থাকবো? তুমি তো আমার স্থায়ী ঠিকানা। রিয়েলি মধু, ইউ আর গ্রেট। আমার নিজের কোনো ছেলে নেই, ভাবছি মধুকেই সারা জীবন নিজের কাছে রেখে দেব। আজ হোক কাল হোক, নীলার বিয়ে তো দিতেই হবে। নিশ্চয়ই নীলা যখন শ্বশুর বাড়ি চলে যাবে, তখন মধুই হবে আমার একমাত্র অবলম্বন। রতন, এই রতন, কখন এলি তুই? আপনি আমার চিনেন? আমি তো মধুর কাছে আইছি। আরে আমি তো মধু। মধু! এই, ছাড়। তুই কেমন আছিস রে? ভালো, ভালো, খুব ভালো। মা কেমন আছে রে? তোর চিঠি পাওয়ার আগ পর্যন্ত খুব খারাপ আছিল, এখন ভালো আছে। তুই মস্ত বড় গায়ক হয়েছিস শুই না, খালাম্মা তো ভীষণ খুশি। তুই ভালো সময় এসে পড়েছিস রতন। আজ থেকে তুই আমার প্রাইভেট সেক্রেটারি। এই হাফ প্যান্ট পরা? না না, আমি তোকে ফুল প্যান্ট কিনে দেবো। তৃষ্ণা কেমন আছে রে? ভালো। তোর ওর বাপে মরে গেছে। তৃষ্ণা এখন তোগো বাড়িতে খালাম্মার সাথে থাকে। ওর তোর আপন বলতে কেউ নাই। ঠিক বলেছিস, এখন আমরাই তোর সব। জানিস, মাকে আনবো বলে আমি একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছি। তুই আজ থেকে আমার ফ্ল্যাটে থাকবি। কালই আমরা মাকে আর তৃষ্ণাকে আনতে গ্রামে যাব। হ্যাঁ, 15টা বছর ধরে আমার মাথার ঘাম পায়ে ফেলার টাকা আপনি নিয়েছেন, আর একটি টাকাও পাবে না। তারা তোকে দিতে হবে মলমা। তা দেয় এই তোমার বাড়ির দলিল। দেদার দায় তোমাকে জোর করে বাড়ি থেকে বের করে দিয়ে সবকিছু আমার দখলে নিয়ে দেবো। মুখে লাগাম দিন মহাজন, এটা মগের মুল্লুক না। বেশি বাড়াবাড়ি করলে আমিও আদালতে যাব। আমার আদালতের বিচার তুমি দেখোনি। এই দাঁড়িয়ে রয়েছিস কেন? অপারেশন শুরু কর। খবরদার, আর একটা এগুলে তোদের রক্তে এই জমিন আমি ভাসিয়ে দেব। এখনো দাঁড়িয়ে আছেন কেন? চলে যান এখান থেকে। আমার বাড়ির ত্রিসীমানায় যেন আর কোনোদিন আপনাকে না দেখি। তবে রে হ্যালো!
আমি মধু, তোমার মধু মা, তোমার মধু। মধু, আমার মধু, তুই এসেছিস বাবা। দেখ, ওই মহাজন আমাকে। আমি দেখেছি মা। যে হাত দিয়ে তুমি আমার মাকে আঘাত করেছ, সেই হাত আমি পঙ্গু করে দিতে পারি, কিন্তু না, আমি তা করব না। কারণ তোমার কাছ থেকে আমার বাবা ঋণ করেছিল, আমি তা শোধ করব। এই নাও টাকা, দলিলটা দাও। যাও এখান থেকে, যাও। আয় আয়। এই নাও মা, দলিলটা রাখো। কেমন আছিস তৃষ্ণা? কিরে, কথা বলছিস না কেন? দাঁড়াও দাঁড়াও, আগে ভালো করে দেখে নেই। তুমি আসলে সেই মধু কিনা? গিয়েছিলে তো হাফ প্যান্ট পরে। তুইও দেখছি রতনের মতোই ভুল করছিস। সেও শহরে গিয়ে প্রথম আমাকে চিনতে পারিনি। মা, ভীষণ খিদে পেয়েছে, খেতে দাও না। চল বাবা, চলো, এই আয়। নে। আরে আরে, এ কি করছো মা? এত বড় মাছের মাথাটা তুমি আমাকে দিয়ে দিলে। দেব না তো কি করব? কতদিন তোকে নিজের হাতে খাওয়াতে পারিনি বলতো? ঠিক বলেছো মা, শহরে এতদিন কত দামি দামি খাবার খেয়েছি, কিন্তু তোমার হাতে রান্নার কোনো তুলনাই হয় না। আজ আমি রান্না করিনি বাবা, সব তৃষ্ণা করেছে। তাই? তুই কি করে বুঝলি আজ আমি আসবো? ও তো রোজই তুই পথ চেয়ে বসে থাকে, কখন তুই আসবি তোকে রান্না করে খাওয়াবে। তুই আমাকে ভীষণ ভালোবাসিস, তাই না? ঠিক আছে ঠিক আছে, এখন থেকে তোকে আমি আর কষ্ট করতে দেব না, তোকেও না, মাকেও না। শোনো মা, কাল সকালেই আমি তোমাদেরকে নিয়ে ঢাকায় চলে যাব। চিঠিতে তো তাই লিখেছিলি বাবা। তোর বাপের এই ভিটা বাড়ি ছেড়ে আমি কিন্তু শহরে গিয়ে বেশি দিন থাকতে পারবো না। ঠিক আছে মা, বেশি দিন থাকতে হবে না, আমার স্বপ্ন পূরণের শুভ দিন পর্যন্ত থাকলেই হবে। তোর শুভ দিনের অপেক্ষায় আমিও যে বসে আছি মধু, এবার আমি তোর বিয়ে দেব। আমি তো সেজন্যই এসছি মা। আমার বউ যখন ঘোমটা দিয়ে আমার অপেক্ষায় বাসর ঘরের ফুলসজ্জায় বসে থাকবে, আমি এসে দু হাতে ঘোমটা সরিয়ে তাকে দু চোখ ভরে শুধু দেখবো। কি শোনাইলা বন্ধু
সুখের কাপন ধরে লজ্জাপতির মতো প্রাণী লাগে শিহরণ, লাগে শিহরণ। কি শুনাইলা বন্ধু আমায়, পাগল হইল মন। কচুরি ফুল দিয়া সুতায় গাঁথব স্বপ্ন মালা, সেই মালা পরাইয়া তারে বুঝাবো প্রেম জ্বালা। কচুরি ফুল দিয়া সুতায় গাঁথব স্বপ্ন মালা, সেই মালা পরাইয়া তারে বুঝাবো প্রেম জ্বালা। চাইলে তারে লিখে দিব আমারে জীবন, আমারে জীবন। কি শুনাইলা বন্ধু আমায়, পাগল হইল মন। পাখি হইয়া উড়াল দিতে ইচ্ছা হয় এখন, ইচ্ছা হয় এখন। কি শুনাইলা বন্ধু আমায়, পাগল হইল মন। পাখি হইয়া উড়াল দিতে ইচ্ছা হয় এখন, ইচ্ছা হয় এখন। মধু বাসায় আছে? না, এসো ভেতরে এসো। কার সঙ্গে কথা বলছিস তৃষ্ণা? চিনতে পেরেছি, তুমি নীলা। মধু তোমার এই ছবিটা বাঁধিয়ে রেখেছে। জি। আমি মধুর মা। থাক মা থাক। মধু তোমার কথা সব আমাকে বলেছে। এসো বসো। কি খাবে, চা না শরবত? আজ না, আমার একটা জরুরি কাজ আছে। ইয়ে, তোমার পরিচয়টা কিন্তু এখনো জানতে পারলাম না। ওর নাম তৃষ্ণা। ছেলেবেলা থেকে মধুর সঙ্গে ওর বিয়ে ঠিক হয়ে আছে। বুঝতে পেরেছি, মধুর স্বপ্ন তাহলে তুমি। মধু তোমাকে কিছু বলেছে? অনেকবার বলতে চেয়েছে, হয়তো লজ্জায় বলতে পারেনি। আমি যে জেনে গেছি, মধু যেন তা জানতে না পারে। ওই যে আসছে, যা ধর। কি ব্যাপার, আপনার এভাবে রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছেন কেন? কেন দাঁড়িয়েছি তার জবাব দিচ্ছি। যাও না, আমার কথা শোনো। আরে চলো, কি করে, চলো, আমো না।
চাচা, হাইজাকার 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 চাচা, চাচার অবস্থা খুব খারাপ, এখনই হাসপাতালে নিতে হবে, তাড়াতাড়ি ধর রতন। ধরো। কি বলছো তুমি? ঠিকই বলছি আঙ্কেল, লোকটা সময় মতো না এলে আজ হয়তো আমার প্রাণটাই চলে যেত। মধু ঠিকই কইছে স্যার। ওনাকে কোন হাসপাতালে ভর্তি করেছো? ঢাকা মেডিকেলে ভর্তি করেছি। আমি এখানে কেন? আমার মধু, আমার মমতা, আপনার শরীর এখনো দুর্বল, চুপচাপ শুয়ে থাকুন। না, আমার আমার মধু কোথায়? আমার মমতা কোথায়? মমতা, মধু, মমতা, মধু, তালা দেওয়া কেন? হ্যাঁ? মমতা, মধু, মমতা, কে তুমি? কোথা থেকে এসছো? বাড়িতে তো কেউ নেই। তোমরা তোমরা আমাকে চিনতে পারছো না? আমি আমি গায়েন, ফকির বকুল। ফকির বকুল? হ্যাঁ। এতদিন তুমি কোথায় ছিলে গায়েন? শহরে গিয়া তুমি পাষাণ হয়ে গেছো। এই 15টা বছর গ্রামের কথা, সংসারের কথা, বউ পোলান পানের কথা একবারও মনে পড়ে নাই। 15 বছর? আহারে, তুমি চলে যাওয়ার পর পেটের দায়ে তোমার বউ পরে জমিতে মাটি কাটার কাজ দিল। সংসারে জল টানতে টানতে তোমার বউ একদিন অসুস্থ হয়ে পড়ল। শামসুর মেয়ে তৃষ্ণা, যাকে তুমি ছোট দেখেছো, সেই তোমার বউর সেবা যত্ন করেছে। শামসু মিয়া মরে যাওয়ার পর তোমার বউ তৃষ্ণাকে বুকে টেনে নিয়েছে। তোমার মধু শহরে গিয়ে মস্ত বড় গায়ক হয়েছে। মধুর সাথে তৃষ্ণার বিয়ে হবে। এই তো কয়েকদিন আগে মধু গ্রামে এসে তার মা আর তৃষ্ণাকে নিয়ে শহরে গেছে। কেন এমন হলো? কেন আমার জীবন থেকে এতগুলো বছর হারিয়ে গেল? কেন 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 আমি ফিরে এসে বউ ছেলের মুখ দেখতে পারলাম না? তোমরা তোমরা কি কেউ মধুর শহরের ঠিকানা বলতে পারো? খোদা, তুমি আমার স্ত্রী সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। খোদা, আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। মধুর মায়ের সঙ্গে তোমার দেখা হয়েছে? হ্যাঁ, পরিচয় পাওয়ার পর আমি ওনার পায়ে হাত দিয়ে সালাম করেছি। ঠিক করেছো মা। মধুর মতো রত্ন যে মা গর্ভে ধারণ করেছেন, তার দোয়া পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। শোনো, সামনেই তো তোমার জন্মদিন। এবারের জন্মদিনের উৎসবটা আমি চিরস্মরণীয় করে রাখতে চাই। দেশের বিখ্যাত সব সুরকার, শিল্পীরা উপস্থিত থাকবে অনুষ্ঠানে, আর মধুর গানই হবে ওই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ। জানো ড্যাডি, মধু যে মেয়েটাকে বিয়ে করবে তাকে আমি দেখেছি। গ্রামের মেয়ে, কিন্তু দেখতে ভীষণ সুন্দর। নাও, মধুর বিয়ে আমি ধুমধাম করে দেব। আমাকে জীবনে প্রতিষ্ঠা করতে গিয়ে যে দয়া আপনি করেছিলেন, সেই দয়ার দান আমি ফেরত দিতে এসেছি। এর মধ্যে আমার জীবনের সমস্ত সঞ্চয় আছে, নিন।
কোন অধিকারে আপনি আমার গায়ে হাত তুলেছেন? রাস্তা থেকে কুড়িয়ে এনে আপনি আমাকে মানুষ করেছিলেন, নীলার সাথে বিয়ে দেবার স্বপ্ন দেখিয়েছিলেন। কেন? জবাব দিন। নীলাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু মুশতাকের সঙ্গে নীলার বিয়ে দিয়ে আমার সেই স্বপ্ন আপনি ভেঙে দিয়েছেন। আমি গরিব, এটাই কি আমার অপরাধ? আমার জীবনটা এইভাবে ধ্বংস করে দিলেন কেন? এসব কি বলছো তুমি? শুধু বলছি না, এই দেখুন আপনার পাঠানো ছবি আর চিঠি। মাই গড, বলুন, এগুলো কি মিথ্যে? আর এগুলো কি মিথ্যে? স্ট্রেঞ্জ। বুঝতে পেরেছি, সব জয়নাল আর মোস্তাকের ষড়যন্ত্র। ওদের আমি রেহাই দেব না। ওদের বিচারের ভার আপনি আমার উপর ছেড়ে দিন। শিকদার সাহেবের গোডাউনে আজকের মধ্যে মালগুলো পৌঁছে দেবে। হ্যালো। হ্যালো মোস্তাক। হ্যাঁ মামা, বলো। আরজু বিদেশ থেকে ফিরে এসেছে। চৌধুরী আমাদের ষড়যন্ত্রের সব খবর জেনে ফেলেছে। আরজু তোকে খুঁজছে। ও আমাদের আস্তানার ঠিকানা পেয়ে গেছে। তুই জলদি পালা। তুমি নিশ্চিন্তে থাকো মামা, আরজুর বাপেরও ক্ষমতা নেই আমাকে খুঁজে বের করে। আমি আরজুকে জমির বাড়ি পাঠিয়ে দেব। হ্যাঁ। আমার চোখ হচ্ছে বাজ পাখির চোখ। এই চোখ ফাঁকি দিয়ে তুই কোথাও পালিয়ে বাঁচতে পারবি না। জানোয়ার, নীলার জীবন থেকে তুই আমাকে আলাদা করতে চেয়েছিলি কেন বল? তোকে আজ আমি মেরেই ফেলবো। মারুন, মেরে ফেলুন আমাকে, তবে তার আগে সত্যি কথাটা আমাকে বলতে দিন। মানে? আমি যা করেছি আপনার মঙ্গলের জন্যই করেছি। কি বলতে চাস তুই? নীলা আপনাকে ভালোবাসে না। হোয়াট? ইয়েস, আপনাকে যদি সে সত্যি ভালোবাসতো তাহলে মধুর মতো একটা রাস্তার ফকিরের সঙ্গে অবৈধ সম্পর্ক করতে পারতো না। মধু? মধুকে? চৌধুরী সাহেবের আশ্রিত। আস্তে আস্তে আপনি সব জানতে পারবেন। হ্যাঁ গো হ্যাঁ, কাল আমার জন্মদিন। বাড়িতে অনেক লোকজন আসবে, কত আনন্দ হবে, ফুর্তি হবে। মধু, কাল সারাদিন তুমি কোথায় ছিলে? একবারও আসুনি। যে লোকটা আমার জীবন বাঁচিয়েছিল তাকে সমস্ত শহর খুঁজেছি, কোথাও পাইনি। একটু। হ্যালো। হ্যালো নীলা। হ্যাঁ ড্যাডি, বলো। আচ্ছা আচ্ছা, না না, মধু আমার সামনেই আছে। কি বললে? বিয়ের কথা শুনে লজ্জা পাবে? মধুকে একটা সারপ্রাইজ আমি দেব। তুমি কিন্তু মধুকে কিছু বলো না। তোমার আর আরজুর, মধু এবং তৃষ্ণার বিয়ের অ্যানাউন্সমেন্ট আমি দেব। তুমি মধুকে বলে দিও ওর মায়ের সাথে তৃষ্ণাকে অবশ্যই যেন সাথে নিয়ে আসে। হ্যাঁ, বলছি বলছি। একটা শুভ সংবাদ আছে মধু। শুভ সংবাদ? হ্যাঁ, কাল আমার জন্মদিন অনুষ্ঠানে ড্যাডি নিজের মুখে আমাদের বিয়ের দিন ঘোষণা করবে। এত তাড়াতাড়ি আমার স্বপ্ন পূরণ হবে আমি ভাবিনি নীলা। যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকেই তুমি আমার হয়ে গেছো। এই, হ্যাঁ? কথা বলছো না কেন? তুমি খুশি হওনি? আমি যে এই দিনটির অপেক্ষায় ছিলাম নীলা। মিষ্টি চেহারা বলেই তো আমি নীলাকে পছন্দ করেছি মা। যে কথা এতদিন তোমাদের বলিনি, আজ তা বলার সময় এসেছে। ওই নীলাই আমার স্বপ্নের রানী। মধু, জানো মা, আমাদের গ্রামে প্রথম যখন আমি নীলাকে দেখি তখন থেকে আমার জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। নীলাকে ছাড়া অন্য কারো কথা আমি ভাবতেই পারি না। পাগলের মতো এসব তুই কি বলছিস খোকা? ঠিকই বলছি মা, নীলাকে আমি ভালোবাসি, নীলাও আমাকে ভালোবাসে। চৌধুরী আঙ্কেল আজ আমাদের বিয়ের দিন ঘোষণা করবেন। না খোকা না, এ হয় না। কেন হয় না মা? তৃষ্ণার সঙ্গে তোর বিয়ে ঠিক হয়ে আছে। তৃষ্ণার সঙ্গে আমার বিয়ে? এ অসম্ভব, এ অসম্ভব। মৃত্যু সজ্জায় তৃষ্ণার বাবাকে আমি কথা দিয়েছিলাম। কথা তুমি দিয়েছো, আমি তো দেইনি।
তৃষ্ণা তোকে ভালোবাসে খোকা, তোকে ঘিরে ও স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সবকিছু। আমিও তৃষ্ণাকে ভালোবাসি। ও আমার ছোটবেলার খেলার সাথী। আমরা দুজন একসাথে বড় হয়েছি, কিন্তু ওকে বিয়ে করার কথা আমি কখনো ভাবিনি। আমার স্বপ্নকে বিসর্জন দিয়ে আমি তৃষ্ণাকে বিয়ে করতে পারবো না। করতে তোকে হবে। আমার কথার অবাধ্য হলে ভাববো তুই আমার সন্তান না। অমন কথা বলো না মা, অমন কথা বলো না। পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নেই, কিন্তু নীলাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি আমাকে ক্ষমা করে দিও, মা। মধু, বাবা আমার চাস নে। মধু, দেরি করছো কেন নীলা? সবাই তো এসে গেছেন, কেক কাটো। মেজাজটা কেমন লাগে বলো তো ড্যাডি? মধু এখনো এলো না। ড্যাডি, ওই তো মধু এসে গেছে। মধুর জন্য যেভাবে তুই অস্থির হয়ে পড়েছিলি, হব না? ও আমাকে কত ভালোবাসে তা তোরা জানিস না। তুমি একা কেন মধু? এক্সকিউজ মি, একটু সরে দাঁড়ান তো। মধু, ওর নাম আরজু, এতদিন বিদেশে ছিল। আরজুর সাথেই নীলার বিয়ে হবে। সুধীবৃন্দ, আজকের এই শুভ সন্ধ্যায় আমি আপনাদের মাঝে একটি শুভ সংবাদ ঘোষণা করছি। আগামী মাসেই আরজুর সাথে আমার একমাত্র মেয়ে নীলার বিয়ে হবে। আপনারা দোয়া করবেন। আর দেরি করিস না মা, কেকটা কাট নে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. মধু, আমার এই জন্মদিনের অনুষ্ঠানে সবাই তোমার গান শোনার জন্য অপেক্ষা করছে। তুমি গান শোনাবে না? গান শোনাবো। গান ছাড়া তো আমার দেবার আর কিছুই নেই। আমি আর কি দিতে পারি? প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে। যে হাতের ছোঁয়াতে পেলাম জীবন, সে যদি হাত ছাড়ে আমার মরণ, কিভাবে এখন আমি তারে বলি? সে ছাড়া এখন আমি কি করে চলি? ও সে ছাড়া এখন আমি কি করে চলি? প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে। যে চোখের আলোয় দু চোখ পথ চেনে, সে কেন মেঘের চাদর দিল টেনে? ও যে চোখের আলোয় দু চোখ পথ চেনে, সে কেন মেঘের চাদর দিল টেনে? কিভাবে এখন আমি তারে বলি? আমি তার প্রেমাগুনে একাকী জ্বলি। ও আমি
তার প্রেমাগুনে একাকী জ্বলি। প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে। এ হৃদয় সাজালো যে ভালোবাসায়, সে কেন ব্যথার জলে আমায় ভাসায়। ও এ হৃদয় সাজালো যে ভালোবাসায়, সে কেন ব্যথার জলে আমায় ভাসায়। কিভাবে এখন আমি তারে বলি, এ আমার প্রেমেরই গোলাপ কলি। ও সে আমার প্রেমেরই গোলাপ কলি। যে হাতের ছোঁয়াতে পেলাম জীবন, সে যদি হাত ছাড়ে আমার মরণ। কিভাবে এখন আমি তারে বলি, সে ছাড়া এখন আমি কি করে চলি। ও সে ছাড়া এখন আমি কি করে চলি। প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে। দাঁড়াও মধু, এত বড় একটা খুশির দিনে এই দুঃখের গান তুমি কেন গাইলে মধু? কি হলো, চুপ করে আছো কেন? বলো। আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। জীবনটা আমার অন্ধকারে ঢেকে গেছে। স্বপ্ন ভেঙে গেছে? কি তোমার সেই স্বপ্ন? আজ তোমাকে বলতেই হবে মধু, বলো মধু। নাই বা শুনলে? বলতে তোমাকে হবেই মধু, কারণ যে মধু আমার জীবনে আবার নতুন করে আলো জ্বেলে দিয়েছে, তার জীবনের আলো নিভে যেতে পারে না। 100 বার পারে। আমরা গ্রামের সহজ সরল গরিব মানুষ। আপনাদের শহরের কায়দা কানুন আমাদের জানা নেই। তাই তো শহরের মানুষকে অন্ধবিশ্বাস করে নিজের জীবনকে তাদের হাতে তুলে দিয়েছে। আর শহরের মানুষগুলো সেই জীবনকে নিয়ে ছিনিমিনি খেলছে। মধু, আমি তোমার কথা বুঝতে পারছি না, তুমি কি বলতে চাইছো? আর কে তোমার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে? চুপ করে থেকো না মধু, বলো। সব সময় তুমি তোমার স্বপ্নের কথা বলতে, কি তোমার সেই স্বপ্ন? কে তোমার স্বপ্ন ভেঙেছে বলো? তুমি আমার স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছো। তুমি আমার জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলেছো। দিন রাত আমি যে স্বপ্ন দেখতাম, সেই স্বপ্ন ছিলে তুমি। হ্যাঁ, তুমি। আমি জীবন দিয়ে তোমাকে ভালোবেসেছি, আর তুমি ভালোবাসার অভিনয় করেছো। চুপ করো মধু, চুপ করো। আমি তোমাকে বন্ধু ছাড়া অন্য কিছু কোনোদিনও ভাবিনি। তোমার সরলতা দেখে আমি তোমাকে ভালোবেসেছি ঠিকই, কিন্তু প্রেমিক হিসেবে না, বন্ধু হিসেবে। সব মিথ্যে কথা। ভালো যদি নাই বাসবে, তবে কেন তুমি বলনি যে তোমার জীবনে আরেকজন পুরুষ আছে? বিদেশ থেকে ফিরলেই তার সঙ্গে তোমার বিয়ে হবে। তুমি আমার নিষ্পাপ প্রেমকে নিয়ে ছিনিমিনি খেলেছো নীলা। তোমার প্রতি দয়া করে, করুণা করে তোমাকে মানুষ করার চেষ্টা করেছি, তোমার স্বপ্ন পূরণ করেছি, তোমাকে গায়ক বানিয়েছি, কিন্তু তোমার মধ্যে যে একটা কুৎসিত মন লুকিয়ে আছে তা আমি জানতাম না।
বেরিয়ে যাও, তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, চলে যাও তুমি। আঙ্কেল, আঙ্কেল, আমি নীলাকে ভালোবাসি, মন প্রাণ দিয়ে ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবো না। নীলা যে বলেছে সব মিথ্যে, আপনার ভয় সব মিথ্যে বলেছে। একমাত্র আপনি পারেন নীলাকে আমার হাতে তুলে দিতে। স্টুপিড ফকিরের বাচ্চা, তোকে আমি রাস্তা থেকে তুলে এনে মানুষ করেছি। তোর স্বপ্ন ছিল তুই গায়ক হবি, তোকে আমি বড় গায়ক বানিয়েছি। নীলার সাথে সরল বিশ্বাসে আমি তোকে মিশতে দিয়েছি, তার প্রতিদান তুই এইভাবে দিলি? বেঈমান, নিমক হারাম, বেরিয়ে যাবার বাড়ি থেকে। আঙ্কেল, আমি নীলাকে ছাড়া বাঁচবো না। আমি নীলাকে ভালোবাসি, নীলাকে ভালোবাসি। যদি কি করে ডাক্তার ছাড়ুন, আমি বাঁচবো না। মানুষ করেছি, ছাড়ুন, ভালোবাসি। যা, বেরিয়ে যা। তুই আমার সরল বিশ্বাসে আঘাত করেছিস। ঠিক আছে, বেরিয়ে যা। ঠিক আছে স্যার, আমি চলে যাচ্ছি। স্যার, যা। আমি চলে যাচ্ছি। আরজু, তুমি কোথায় যাচ্ছ? যেখানে যাওয়া উচিত। মানে অতি সহজ। নীলা আর মধু সম্পর্কে অনেক কিছু শুনেছি, কিন্তু বিশ্বাস করিনি। কিন্তু আজ যে নাটক দেখলাম, তাতে বিশ্বাস না করার কোনো কারণ নেই। আঙ্কেল, আমাকে মাফ করবেন, আমি নীলার জীবন থেকে চলে যাচ্ছি। আরজু, নীলা মা আমার। ড্যাডি, কি হয়ে গেল ড্যাডি? কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কি করিস না। কার জন্য কাঁদছিস? আমার ওই কুলাঙ্গার সন্তানের জন্য, যে সন্তান গর্ভধারীর মাকে ত্যাগ করতে চায়। তার জন্য চোখের পানি ফেলে নিজের জীবনটাকে পিছল করে দিস না। রতন, মধুর সঙ্গে দেখা হলে বলিস ওর মা মরে গেছে, মরে গেছে। কি মধু? মা গো, মধু, তোর মুখে কপালে এসব কিসের দাগ? এগুলো আমার ভালোবাসার প্রতিদান। মা, তুমি ঠিকই বলেছিলে মা। আমি বুঝতে পেরেছি, তেলে আর পানিতে কখনো মিশ খায় না। মধু, ধনির ঘরে আমার জন্ম হয়নি বলে এই সমাজের উচ্চতলে আমার জায়গা হয়নি। নীলা আমাকে ভালোবাসে না, ঘৃণা করে মা, ঘৃণা করে। খুব কাঁদে। মা, নীলা আমার ভালোবাসাকে অপমান করেছে। জানো মা, আমরা গরিব বলে ওর বাবা আমাকে মেরে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। মা গো, মধু, এই কঠিন ইট পাথরের শহরে আমরা আর থাকবো না। চল বাবা, আমরা গ্রামে চলে যাই। মা, তাই যাব। কথা দে বাবা, তৃষ্ণাকে তুই বিয়ে করবি। করবো মা, আমি তাই করব। তুমি যা বলবে আমি তাই করব। রতন, তুই আমাদের যাবার ব্যবস্থা কর। খোকা, মা, খোকা রে। মেম সাহেব, মেম সাহেব, এই ওড়নাটা আপনার মেম সাহেব? না না, এটা আমি চুরি করিনি,
আপনাদের খামার বাড়িতে আপনি ফেলে এসেছিলেন। জানেন মেম সাহেব, এই অন্যায় ছিল আমার স্বপ্ন। যখন দেখলাম একজন পথের ভিখারির স্বপ্ন দেখা সাজে না, তাই আপনাকে ফিরিয়ে দিতে এসেছে। মেম সাহেব, আমি গরিব হলে অকৃতজ্ঞ নই। আপনাদের দয়া আর করুণার কথা আমি জীবনেও ভুলবো না। আসি। শোনো, এক দুর্যোগময় মুহূর্তে তুমি আমার মেয়েকে নতুন জীবন দিয়েছিলে, কিন্তু আমার মেয়ের জীবনে আবার নতুন করে ঝড় শুরু হয়েছে। হয়তো এই ঝড়েও বাঁচতে পারবে না। সবাই জানে আর্যর সাথে নীলার বিয়ে হবে, কিন্তু তোমার কারণে আর্য নীলাকে ভুল বুঝে চলে গেছে। একমাত্র তুমিই পারো সমস্ত ভুল ভাঙিয়ে আর্যকে নীলার জীবনে ফিরিয়ে দিতে। আমার এই জীবন দান করেছেন আপনি মেম সাহেব। আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি সে শুধু আপনাদের দয়ায়। মেম সাহেব, আমি আপনাকে কথা দিচ্ছি, জীবন দিয়ে হলেও আপনার রাজ্যকে আপনার জীবনে আমি ফিরিয়ে আনবই। দাদি, আর খাবেন না সাহেব, আর খাবেন না। চলুন, আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। নীলা মেম সাহেব আপনার জন্য পথ চেয়ে বসে আছে। ও, তুমি গাছের গোড়া কেটে আগে পানি ঢালতে এসেছো? না সাহেব, না। শাট আপ! আমার সামনে থেকে তুমি সরে যাও। তোমার ছাও আমি মারাতে চাই না। অমন কথা বলবেন না সাহেব, অমন কথা বলবেন না। আমি এমন কোনো কাজ করিনি যার জন্য আপনি আমার ছায়া মারাতে চাচ্ছেন না। খবরদার, লম্পট বদমাস, আমাকে তুই ছবি না। আপনি যা ভাবছেন আমি তা নই সাহেব। নীলা ফুলের মতো পবিত্র। চুপ! তুই নিজের মুখে বলেছিস নীলাকে তুই ভালোবাসিস, কিন্তু নীলা আমাকে কোনোদিন ভালোবাসেনি। কারণ আমি একটা পথের ভিখিরি। ও আপনাকে ভালোবাসে সাহেব। আপনাকে জীবন সাথী হিসেবে না পেলে নীলার জীবনটা ধ্বংস হয়ে যাবে। না, এই মোস্তাক জীবিত থাকতে নীলার জীবন ধ্বংস হতে পারে না। আমি জানি নীলা খুব কস্টলি, তোরা কেউ ওকে পাবি না। নীলা হবে আমার। তোদের দুজনকে জবাই করে তারপর নীলাকে বিয়ে করব আমি। মুখে লাগাম দে মোস্তাক। নীলার জন্য আমি হাসি মুখে নিজের জীবন দিয়ে দিতে পারি। তোর যা কিছু করার আমাকে কর, কিন্তু এই সাহেবের গায়ে হাত তুলতে পারবি না, কারণ নীলা এই সাহেবকে ভালোবাসে।
এ কি, তুমি তো সাংঘাতিক আঘাত পেয়েছো, চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই। আমার কিচ্ছু হবে না সাহেব, জীবনে জীবনে আমি অনেক আঘাত পেয়েছি, এই আঘাতে আমার কিচ্ছু হবে না। হ্যাঁ, তর্ক করো না মধু, চলো আমার সঙ্গে। আমার জন্য কোনো চিন্তা করবেন না সাহেব, আপনি যান, আপনার জন্য নীলা ম্যাম সাহেব অপেক্ষা করছে, যান। তোমাকে তোমাকে এই অবস্থায় ফেলে আমি নীলা ম্যাম সাহেবকে কথা দিয়ে এসেছি, আমি আপনাকে তার কাছে ফিরিয়ে নিয়ে যাব। নতুন করে তোমাকে বেঁচে থাকা স্বপ্ন দেখিয়েছে, তাকে গরিব বলে অবজ্ঞা করে যে আঘাত তুমি করেছো, সেই আঘাতে পৃথিবীর সমস্ত ভালোবাসা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মধুকে পথের ভিখারি বলে তাড়িয়ে দিয়ে নিজেই তুমি ভিখারি হয়ে গেছো, আর আমি ভিখারির চেয়ে অধম। আজ আমার মনে হচ্ছে আমি তোমার যোগ্য নই, তোমার যোগ্য ওই গ্রামের ছেলে মধু। বিশ্বাস করো নীলা, মধুর ভেতরে কোনো লোভ ছিল না, ও চরিত্রহীন নয়, আর তাই যদি হতো তাহলে তোমার সুখের জন্য আমার জীবন বাঁচাতে মধু নিজের বুক থেকে রক্ত ঝরাতে পারতো না। আমি তো তোমাকে শুধু ভালোবেসেছি, আর মধু মধু তোমার এই সাধনা করে। মানুষ যে মানুষকে এত নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে পারে, মধুকে না দেখলে আমি তা জানতে পারতাম না। মধুর প্রতিটি নিঃশ্বাসে শুধু তুমি তুমি আর তুমি। মধুর কি হয়েছে বলো? আমার চোখের সামনে মুস্তাকের ছুরির আঘাতে ক্ষত বিক্ষত হয়েছে, ও বেঁচে আছে না মরে গেছে জানি না। না না না, কেউ বলে রে সাত আসমানে প্রথম তুমি ছিলা, তারপরে মায়ের গর্ভে জায়গা আমার সেই গান, এই গান তোমরা কোথায় পেলে বাবা? এই তো আমার গান, আমার মধু ছাড়া এই গান তার কেউ গাইতে পারে না। আমার মধু কোথায়? আরে ওই সমস্ত মধু ফধু আমরা চিনি না, এই গান গাইছে বিখ্যাত গায়ক সম্রাট। সম্রাট? ওরে তুমি পাপী তুমি পুণ্য যাবার বেলায় গেলা শূন্য, এত বড় শহরে ওদের আমি কোথায় খুঁজে পাবো? জনে জিজ্ঞাসা কোথায় আমার মধু, কোথায় মমতা? জনে জনে জিজ্ঞাসিলাম জবাবে তোমার নাই মিলে। এই যে চাচা শুনুন, তুমি আপনি হাসপাতাল থেকে কোথায় চলে গিয়েছিলেন? সে অনেক কথা, কিন্তু তোমার এই অবস্থা কেন? হাতে রক্ত? এটা আমার ভাগ্যের রক্ত। চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই। না, আমি আমার মার কাছে যাব। কোথায় থাকো তুমি? ওই তো ওই ফ্ল্যাটে। চলো তোমাকে পৌঁছে দিই, চলো। মধু এত দেরি করতেছে কেন? কি কি হয়েছে তোর? হায় হায়, খালাম্মা সর্বনাশ হয়ে গেছে, এদিকে আসেন, জলদি এদিকে আসেন। কি হয়েছে তোর? কে এই অবস্থা করলো খোকা? কে তোর এই অবস্থা করলো? কে করলো? মমতা, মমতা, তুমি? হ্যাঁ আমি। ওগো, এতদিন তুমি কোথায় ছিলে? একটা দুর্ঘটনা তোমাদের কাছে আমাকে ছিনিয়ে নিয়ে গেছিল। আমার মধু কোথায় মমতা? আমার মধু? এই তো তোমার মধু, মধু, এই যে তোর বাবা। মধু, বাবা। হ্যাঁ, আমি তোর বাবা। বাবা, আয় না, তাড়াতাড়ি আয়। বাবা আমার। মধু, মধু কি হয়েছে তোমার? বাহ 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 বাহ, দারুণ সেন্টিমেন্ট, সবাইকে একসাথে পেয়েছি। কান্নাকাটি যা করার এক্ষুনি করে নাও, কারণ একটু পরেই তোমাদের সবার লাশ এই মাটিতে গড়াগড়ি খাবে। খবরদার,
একবার আমি আমার বউ ছেলেকে হারিয়েছি, আর আমি হারাতে চাই না। এই ম্যানেজার, তুমি কি করছো? তোর কারণে নীলা আমাদের হাত ফসকে বেরিয়ে গেছে, তোকে আমি রেহাই দেবো না। হ্যালো গুলশান থানা, তৃষ্ণা, 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 এই তৃষ্ণা, 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 ডোন্ট মুভ। এই সবাইকে থানা নিয়ে চলো। তৃষ্ণা, তৃষ্ণা, হে তুই কি করলি তৃষ্ণা? হে তুই কি করলি? আমার জন্য নিজের জীবন দিয়ে দিলি তৃষ্ণা। মধু, তুমি আমার জীবন। তুমি তো জানো আমি তোমার জন্য সবকিছু করতে পারি। নীলা, মধু তোমাকে সত্যি ভালোবাসে। ও স্বপ্ন তুমি, ও স্বপ্ন যদি ভেঙে যায় তাহলে ও বাঁচবে না। মধুর স্বপ্ন ভাঙবে না তৃষ্ণা। মধুর ভালোবাসার কাছে পৃথিবীর সব ভালোবাসা হেরে গেছে, আমিও হেরে গেছি। নীলা এখন শুধু মধু। নীলা, আমার মধুকে তুমি দেখে রেখো। অভিমানী, ওকে তুমি কোনোদিন কষ্ট দিও না। মধু, তৃষ্ণা, তোমার স্বপ্ন আমি তোমার হাতে দিয়ে গেলাম। আমি তোমাদের মাঝে বেঁচে থাকবো। তৃষ্ণা, 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 তৃষ্ণা।